নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তাই করেন, আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল। সে আসন সংখ্যা 240 হোক আর আসন সংখ্যা 300, যা বলেছিলেন তাই করলেন। আজ ভারতবর্ষের লোকসভায় পেশ করা হলো এক দেশ এক ভোট সংক্রান্ত বিল। এবং কেন বিরোধীরা এই বিলের বিরোধিতা করছে, তার পেছনে প্রধান কারণ কি, সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে বলি, আজকের এই বিলে পক্ষে ভোট পড়েছে 269টি এবং বিপক্ষে ভোট পড়েছে 198টি। এবং বিভিন্ন বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে এই বিলের বিরোধিতা করেছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, প্রত্যেকের কথা একটাই, যে এই এক দেশ এক ভোট সংক্রান্ত এই বিল, এটা নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেবে। এই বিল নাকি অসাংবিধানিক বিল। এবং এক কদম এগিয়ে উত্তরপ্রদেশের সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেছেন এই বিল নাকি মুসলমান বিরোধী বিল। কোথা থেকে এই বিল মুসলমান বিরোধী হলো, এটা স্বয়ং ওপর থেকে ভগবান এসেও আপনাদের সামনে ব্যাখ্যা দিতে পারবেন না। এবার এক কদম এগিয়েই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এই বিল পাশ হলে নাকি মানুষের গণতান্ত্রিক অধিকার নাকি হরণ হয়ে যাবে। যে দল এই পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে, পৌরসভা, পঞ্চায়েতে, বিধানসভা, উপনির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার শুধু লুটই করে যাচ্ছে, সেই সাংসদ দাঁড়িয়ে বলছে যে এই বিল নাকি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। 5 বছরে যদি দুবার করে ভোট হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ দুবার করে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। যদি একবার ভোট হয়, তাহলে নাকি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না। একজন সাংসদ হিসাবে এই ধরনের কথাবার্তা বলে যেভাবে মানুষকে এরা বিভ্রান্ত করতে চাইছে, যেভাবে অতীতেও করেছে, আবার শুরু করেছে। কিন্তু এদের বিরোধিতার কারণ কি? আপনাদের কি মনে হয় যে কি কারণে এক দেশ এক ভোট, যে এক দেশ এক ভোটের পক্ষে জওহরলাল নেহেরু ছিল, যে এক দেশ এক ভোটের পক্ষে ইন্দিরা গান্ধীও ছিল, যে এক দেশ এক ভোটের পক্ষে অটল বিহারী বাজপেয়ী ছিল, তারপরে দাঁড়িয়ে এদের এক দেশ এক ভোটে গাত্রদাহটা কোথায়? আসল কারণটা কি? দেখুন, এই বিল চালু করা কতটা বাস্তবসম্মত আছে সেই কারণে গত 1 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি 15 মার্চ 2024 সালে বর্তমান রাষ্ট্রপতির কাছে 18,000 পাতার রিপোর্ট তুলে দেয়। সেই রিপোর্টের উপরে ভিত্তি করে এই বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ করানো হয় এবং আজকে লোকসভায় সেই বিলটিকে পেশ করা হয়। কিন্তু এই বিলটিকে পেশ করার পরেও এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে এই বিলে যদি আমাদের সংবিধানের কোনো অনুচ্ছেদের পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিলটাকে পাঠানো হবে। ঠিক সেরকমভাবে আজকে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেছেন যে এই বিলটিকে পরবর্তীকালে জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হবে, যেখানে একাধিক দলের সাংসদরা থাকবেন। তাদের আলোচনার মধ্যে দিয়ে সংবিধানের যে যে অনুচ্ছেদগুলোর পরিবর্তন দরকার হবে সেগুলো করে নিয়ে পরবর্তীকালে এই বিল নিয়ে আবার আলোচনা করা হবে সংসদে। এই কথা অমিত শাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু কেন? সমস্যাটা কোথায় বিরোধীদের? এক দেশ এক ভোট হলে যেখানে সরকারের এত পয়সা বাঁচবে, যেখানে দাঁড়িয়ে 2019 সালের নির্বাচন করতে, লোকসভা নির্বাচন করতে গিয়ে এই রাজ্য সরকারের
প্রায় 19,000 কোটি টাকা খরচা হয়ে গেছে, 2024-এর নির্বাচন করতে গিয়ে প্রায় 35,000 কোটি টাকা খরচা হয়ে গেছে, পরবর্তীকালে আবার বিধানসভা ভোটে আরো কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, সেখানে যদি একটা দেশে এক দেশ এক ভোট হয়ে যায়, এক দেশ এক ভোটের অর্থ হলো যে লোকসভা এবং বিধানসভা একসাথে হবে। কিন্তু এরা বারবার মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। গতকালও আমরা দেখলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 8 দফা 9 দফা করে ভোট হচ্ছে, একবারে ভোট করাতে পারছে না। উনি বুঝেই উঠতে পারছেন না যে এরা একদিন ভোট করার কথা বলেনি, এরা এক দেশ এক ভোট অর্থাৎ লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোট করাতে চাইছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 42টা আসন আছে, এই 42টা কেন্দ্রে লোকসভা ভোট যদি 5 দফায় হয়, এখানে 294টা বিধানসভাও আছে। সুতরাং এই 294টা বিধানসভার ভোটও ওই লোকসভার সাথে 5 দফায় হয়ে যাবে। অর্থাৎ লোকসভা এবং বিধানসভা একসাথে সংগঠিত হয়ে যাবে, যার ফলে সরকারের হাজার হাজার কোটি টাকা শুধু বাঁচবে, তার সঙ্গে সঙ্গে সময় বাঁচবে সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়, যে কোড অফ কন্ডাক্ট লেগে যায়, যার ফলে সেখানে সরকারি প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়, সেক্ষেত্রে সরকারি প্রকল্পের কাজ আর বন্ধ থাকবে না, চলবে। সুতরাং এত যদি সুবিধা থেকে থাকে, তাহলে বিরোধিতাটা কোথায়? এরা বিরোধিতা করবার কারণটা কোথায়? দেখুন, এই জিনিসটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, আপনাদের কি ধারণা আপনারা তো আমাকে জানাবেন। কিন্তু আমার যে বিষয়গুলো নিয়ে উপলব্ধি হয়েছে, যে কারণে এই বিল আজকে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জেনেও এরা কেন বিরোধিতা করছে। যেখানে এই বিলে তাদের নির্বাচনের ক্ষেত্রেও খরচ কমবে, যেখানে এই বিলে নির্বাচনের ক্ষেত্রে সময় কমবে, তারপরে দাঁড়িয়েও এই বিলের বিরোধিতা কেন? তার কারণ প্রথমে আমি আপনাদের একটি কথা বলেছিলাম না, যে বিল জওহরলাল নেহেরু সমর্থন করেছিলেন, যে বিল ইন্দিরা গান্ধী সমর্থন করেছিলেন, যে বিল অটল বিহারী বাজপেয়ীজি চেয়েছিলেন, সেক্ষেত্রে এদের অসুবিধাটা হচ্ছে এক্ষেত্রে নরেন্দ্র মোদী। তাই কারণ নরেন্দ্র মোদীজি যা কাজ করবেন এরা তাই তার বিরোধিতা করবেন। নরেন্দ্র মোদী যা ভালো কাজ করবেন তারই বিরোধিতা করবেন। সেতে দেশ উচ্ছন্নে যাক, সেই নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করে ফেলুক, তাতেও অসুবিধা নেই, কিন্তু তাও এরা বিরোধিতা করবে। এটা যেমন একদিকে কারণ, অন্যদিকে কারণ হচ্ছে যে প্রত্যেকবার লোকসভার আগে এরা বিরোধী সমস্ত জোটগুলো, বিরোধী দলগুলো একচ্ছত্রভাবে মিলিত হয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করে যে লোকসভায় এরা এক হয়, বিধানসভায় আবার আলাদা আলাদা নির্বাচনে লড়ে, লোকসভায় গিয়ে বিজেপির বিরোধিতা করে, বিধানসভায় এসে যারা যারা একসাথে জোট করেছিল তারাই আবার নির্বাচনে এসে আলাদা আলাদা লড়ে বিরোধিতা করে মানুষকে বোঝায় দিল্লিতে আমরা একসাথে আছি, কিন্তু রাজ্যে আমরা একসাথে নেই, কারণ দিল্লিতে সরকারের বিরুদ্ধে আমাদের একসাথে লড়তে হবে। সুতরাং এই যে মানুষকে দ্বিমুখী নীতি মানুষকে বোঝানোর কাজে এরা ব্যবহার করে, সেটা আর এক দেশ এক ভোট হলে এদের পক্ষে সম্ভব হবে না। কারণ যখনই লোকসভা আর বিধানসভা একসাথে হবে, সেই লোকসভায় যেভাবে তারা একসাথে জোট করে লড়ার জন্য আসন ভাগাভাগি করতে প্রস্তুত হয়, বিধানসভায় দাঁড়িয়ে এরা নিজেদের মধ্যে আসনও ভাগাভাগি করে পেরে ওঠে না। সুতরাং যদি লোকসভা আর বিধানসভা একসাথে গিয়ে দাঁড়ায়, তাহলে আর যে আসন ভাগাভাগি করবার জন্য এদের হাতে যে অনেক সময় থেকে যায়, সুতরাং সেই সময়টা আর তারা পাবে না। তারা যেরকম বিধানসভা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তারা লোকসভা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সুতরাং বিধানসভায় একসাথে হওয়ায় বিধানসভায় মানুষকে গিয়ে তারা আর বোঝাতে পারবে না যে আমরা আমাদের নিজেদের স্বার্থে লোকসভায় গিয়ে নিজেদের অস্তিত্ব, নিজেদের দল টিকিয়ে রাখার জন্য লোকসভায় গিয়ে জোট বেঁধেছি, কিন্তু যাদের সাথে লোকসভায় জোট বেঁধেছি বিধানসভাতেই আবার তাদের সাথে বিরোধিতায় করে মুখোমুখি লড়াইতে নেমেছি। এটা মানুষকে আর বোকা বানানো যাবে না, মানুষকে আর এই পলিসি খাওয়ানো যাবে না। এটা এরা খুব ভালো করে বুঝতে পারছে, এটা এরা খুব ভালো করে বুঝতে পারছে। এবং এরা ভাবছে কাশ্মীরে যেভাবে পঞ্চায়েত পৌরসভা ইলেকশনটা বিধানসভার সঙ্গে করে দেওয়া হয়েছে,
পরবর্তীকালে বিধানসভার সাথেই আবার পঞ্চায়েত আর পৌরসভার নির্বাচন করে দেবে না তো? কারণ আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে এই রাজ্যে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে শাসক দল নিজেদের ক্ষমতা প্রয়োগ করে, নিজেদের দুষ্কৃতীদের প্রয়োগ করে, মানুষদের গণতান্ত্রিক অধিকারকে হনন করে বিরোধী শূন্য করবার লক্ষ্যে যে কর্মকাণ্ড করে, যে পরিমাণে ছাপ্পা রিগিং করে, সেটা যদি আগামী দিনে করতে না পারে, এটা একটা তাদের ক্ষেত্রে বিরাট সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। সঙ্গে এই লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একবারে হওয়ার ফলে এই সারা ভারতবর্ষের অর্থনৈতিক দিক থেকে জিডিপির পরিমাণ আবার বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসপত্রের দাম, ইনফ্লেশন বেড়ে গেলে যে জিনিসপত্রের দামের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়, যদি এক দেশ এক ভোটের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা যখন বেড়ে যাবে, সেক্ষেত্রে ইনফ্লেশন আবার কিছুটা হলেও কমে যাবে। যে ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে সারা ভারতবর্ষ ছেড়ে সারা বিশ্বে দেশগুলোতে ইনফ্লেশন হাই হাই করে বেড়েছে, সেখানে নরেন্দ্র মোদী ইনফ্লেশনের ক্ষেত্রে দুটো ডিজিট যেতে দেয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এক দেশ এক ভোট হয়, ইনফ্লেশন আরো কমে যাবে। সেক্ষেত্রে বিরোধীদের কাছে বলার কিছু থাকবে না, জিনিসপত্রের দাম কমে যাবে, বলার কিছু থাকবে না। সেক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা, সেক্ষেত্রে যখন এক দেশ এক ভোট হবে, 5 বছরে একবার ইলেকশন হবে, যারা প্রাইভেট ইনভেস্টমেন্ট করবে তারাও বুঝে যাবে যে 5 বছরের ক্ষেত্রে এই সরকারের নেতৃত্বে সেক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্টও কিন্তু আসবে। তাহলে নরেন্দ্র মোদীর উত্থান হবে, দেশের উত্থান হলেও নরেন্দ্র মোদীর জয় জয়কার হবে। তাহলে এরা আবার কি বলে পরবর্তী নির্বাচনে বিরোধিতায় নামবে, মানুষকে কি মিথ্যে কথা বোঝাবে, এটা আর তারা খুঁজে পাবে না। সুতরাং এক্ষেত্রেও তাদের একটা বড় সমস্যার জায়গা তৈরি হবে, এক্ষেত্রেও তাদের একটা বড় সমস্যার জায়গা তৈরি হবে, যার কারণে এরা এক দেশ এক ভোটের বিরোধিতায় নেমেছে, যার কারণে এরা এক দেশ এক ভোটের বিরোধিতায় নেমেছে। যে এক দেশ এক ভোট করা যাবে না, গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করে দেবে, গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করে দেবে। আপনি ভাবুন তো, যারা পরিযায়ী শ্রমিক আছে, যারা 5 বছরে দুবার করে বিধানসভায় লোকসভায় ভোট দেওয়ার জন্য আসতে হয়, পৌরসভা পঞ্চায়েত থাকলে সেখানে একবার ভোট দেওয়ার জন্য আসতে হয়, তাহলে 5 বছরে তাদেরকে 3বার ভোট দেওয়ার জন্য আসতে হয়। আম পাবলিক তাদেরকে 5 বছরে 3বার লাইনে দাঁড়াতে হয় ভোট দেওয়ার ক্ষেত্রে। তা যদি এক দেশ এক ভোটে তারা একবারই বুথ কেন্দ্রে গিয়ে লোকসভার ব্যালটে, বিধানসভার ইভিএমে, লোকসভার ইভিএমে ভোট দিয়ে আসে, তাতে এদের গাত্রদাহর কারণটা কি? তাতে এদের গাত্রদাহর কারণটা কি? কেন আঞ্চলিক দলের অস্তিত্ব থাকবে না বলে এরা মনে করছে? এতে আঞ্চলিক দলের অস্তিত্ব চলে যাওয়ার মানেটা কি? উড়িষ্যায় ভোট হচ্ছে না, উড়িষ্যায় তো একা লোকসভা বিধানসভা একসাথে হয়েছে। এবারের আগে অবধি লোকসভায় বিজেপি ভালো সিট পেয়েছে, বিধানসভায় সেখানে নবীন পটনায়কের দল বিজু জনতা দল বেশি সিট পেয়েছে, হয়নি সেখানে। তাহলে সেখানে যদি সম্ভব হয়েছে, তারা সারা দেশে সম্ভব হবে না কেন? এই বিরোধিতার কারণ কি? মানুষকে বোকা বানানোর জন্য। যেভাবে অতীতেও এরা মানুষকে বোকা বানিয়েছে, ঠিক সেভাবে এবারও এরা মানুষকে বোকা বানানোর জন্য রাস্তায় নেমেছে। এবারেও মানুষকে বোকা বানানোর জন্য এরা রাস্তায় নেমেছে। আপনাদের কি মনে হয়? আপনারা কি ভাবছেন? এক দেশ এক ভোটের পক্ষে আপনারা নাকি বিপক্ষে? যদি পক্ষে থাকুন কেন? আর যদি আপনাদের মনে হয় আপনারা এক দেশ এক ভোটের বিপক্ষে, তাহলেও কেন? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।